ইতিহাস গড়ার সময় হয়েছে আবার মাতৃঋণ শোধ করার। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাস্ট এমনির আরো একটা এপিসোডে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন যে টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট ঋতুপর্ণা সিনহা। আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। যদিও এই মুহূর্তে নিজের বক্তব্যে তিনি নিজেকে অনেকটা বেশি প্রমাণ করে দিয়েছেন কিছুটা ক্ষেত্রে, এবং প্রথম বোধহয় বক্তব্য হচ্ছে 30শে মার্চ কিংবা 29শে মার্চ 2023, যেখানে তুমি বক্তব্য রেখেছিলে যে বাংলার বঞ্চনা নিয়ে, যখন গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ধর্ণা মঞ্চ করেছিলেন তখন। আর এবারের বক্তব্য হচ্ছে 28শে অগস্ট, যখন টিএমসিপির প্রতিষ্ঠা দিবস হলো, তাই তো? একদম একদম। যদি ভুল না বলি তাহলে হচ্ছে যে বাবার হাত ধরে রাজনীতিতে আসা, ঠিক বললাম? একদম। গল্পটা একটু শুনবো, মানে কিভাবে রাজনীতিতে আসা, মানে ছাত্র রাজনীতিতে কিভাবে আসা। প্রথমেই নমস্কার জানাই যারা দেখছেন আমাদের এই এপিসোডটা। প্রত্যেককেই যারা গুরুজনেরা রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই। আমার যারা সমবয়সী বা আমার থেকে যারা ছোট রয়েছে তাদের প্রত্যেককে ভালোবাসা শুভেচ্ছা জানাই। যেটা তুমি বলছিলে যে বাবার হাত ধরে রাজনীতিতে আসা, হ্যাঁ একদমই ঠিকই, বাবার হাত ধরেই রাজনীতিতে আসা। 2011 সাল, তখন আমি ক্লাস 11-এ পড়ি। তখন থেকেই বাবার সঙ্গে আমার বাবা একজন স্কুলের শিক্ষক ছিলেন। বাবা শিক্ষক থাকাকালীন, এখন বাবা রিটায়ার হয়ে গেছেন। বাবা শিক্ষক থাকাকালীন শিক্ষা সেলের, বাবা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের উনি সভাপতি ছিলেন আমার রামপুরহাট 1 নম্বর ব্লকের। তো বাবা যখন মিছিলে যেত, বাবা যখন কোনো জায়গায় বক্তব্য রাখতে যেত বা কোনো পার্টির কখনো প্রোগ্রাম হতো, তখন ওই বাবার হাত ধরে হাত ধরে হাত ধরে যখন চলে যেতাম, তো বেশ ভালো লাগতো। মমতা বন্দ্যোপাধ্যায় একজন, তখন তো অনেকটাই ছোট ছিলাম বয়সে, তখন রাজনীতি কি জিনিস বা তৃণমূল কংগ্রেস কি, সেগুলো তো আমরা অতটা তখন সেই বয়সে তো বুঝে ওঠার ক্ষমতা তো আহ, ছিল না। তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্রেজ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সেই দেখে উনাকে দেখে খুব ইন্সপায়ার হতাম। তো সেখান থেকেই মনের মধ্যে এসেছিল যে না, একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াই করব, বক্তব্য রাখবো, মিছিলে স্লোগান দেব, ইচ্ছেগুলো তখন হতো। তারপরে আস্তে আস্তে 2014 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই ইংলিশ অনার্স নিয়ে। সেখান থেকেই আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স আমি কমপ্লিট করি। ওই রবীন্দ্রভারতী থেকেই আমার স্টুডেন্ট পলিটিক্স যেটাকে বলে, ছাত্র রাজনীতি, আমার সেখান থেকেই শুরু। বেশ। এখানে একটা প্রশ্ন, যে বাবার হাত ধরে বিভিন্ন মিছিলে বিভিন্ন সভাতে যাওয়া, বক্তব্য শোনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা করে এগিয়ে চলা এবং আইকন করে এগিয়ে চলা বলা চলে। দেখো ঋতুপর্ণা, যে তুমি সম্প্রতি যে ঘটনা, 9ই আগস্টের ঘটনা, যেখানে আরজি করের 4th ফ্লোর, মানে 3rd ফ্লোর, অর্থাৎ 4 তলার মধ্যে একটা ঘেরাটোপের মধ্যে মহিলা চিকিৎসকের ধর্ষণ হলো। রাজনীতি একটা উন্মুক্ত জায়গা, তার প্রান্তর থাকে না, একটা খোলা জায়গা। রাজনীতিতে তুমি কতটা নিরাপদ বলে তুমি মনে করো? এখানে কিন্তু বাবার হাত ধরে যাওয়ার কোনো জায়গা নেই। একদম একদম। রাজনীতি কেন, আজকে প্রত্যেকটা জায়গায়, আমার কর্মক্ষেত্রে যদি আমি বলি, আজকে শুধু রাজনীতি নয়, আমি যদি কর্মক্ষেত্রে বলি, শিক্ষা ক্ষেত্রে বলি, কোনো জায়গায় আমরা আমাদের বাবা মার হাত ধরে আমরা সেখানে যেতে পারি না। কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একজন মহিলা, এই বাংলাকে তিনি যেভাবে সুরক্ষিত করে রেখেছে, আমার মনে হয় রাজনীতিতে নিজেকে অসুরক্ষিত মনে করা, আমার মনে হয় না এটা কেউ মনে করবে, তৃণমূল কংগ্রেসে কেউ মনে করবে। আর যে মানে ঘটনাটা রাজনীতির তুমি ক্ষেত্রে তুমি বলছো, একদম একদম, নাকি তুমি যে সবার সব ঘটনাটি ক্ষেত্রেই তুমি বলছো? বললে, আরজিগড়ে যে ঘটনাটি ঘটেছে, সেটা সত্যি একটা নারকীয় ঘটনা। হুম। একজন তিলোত্তমাকে
যেভাবে ধর্ষণ করে হত্যা করা হলো, যে বা যারা এটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে বা যারা এই কর্মকাণ্ডে বা এই ধর্ষণ কাণ্ডে যুক্ত রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তাদেরকে দেওয়া হয়। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে তাকে যেন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। তো সেক্ষেত্রে আজকে যে এই ধর্ষণ হলো, এটা তো ধর্ষণ যে একটা আরজিগড়ের মতন একটা জায়গায় হলো, এটা সত্যি এটা কাঙ্ক্ষিত নয়, একদমই কাঙ্ক্ষিত নয়। কিন্তু যে বা যারা এই ধর্ষণটা করেছে তাদেরকে কোনো রাজনীতির দল কেন, কোনো ধর্মেরও সে নয়, কোনো জাতের নয়, সে একজন ধর্ষক। সে একজন ধর্ষক। তার কোনো জাত নেই, তার কোনো ধর্ম নেই, তার কোনো পরিচয় নেই, সে একটাই পরিচয়, সে ধর্ষক। বেশ। তোমার বেড়ে ওঠা হচ্ছে বীরভূমে, রামপুরহাটে। সেক্ষেত্রে হ্যাঁ। অনুব্রতহীন ছাত্র সমাজ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বলা চলে। সেক্ষেত্রে তোমরা কতটা অভিভাবকহীন বলে মনে করো নাকি? মানে মনে করো কি? অভিভাবক দেখো, অভিভাবকহীন বলতে একজনের অ্যাপিয়ারেন্সটা তো খুব ম্যাটার করে। আহ, সেখানে থাকা একজনের অ্যাপিয়ারেন্সটা খুব ম্যাটার করে। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল আজকে বীরভূমে নেই, কিন্তু অনুব্রত মণ্ডলের যে সংগঠন, সেটা ছাত্রের হোক কিংবা মহিলার হোক কিংবা যুবর হোক কিংবা মাদারের হোক, সেই সংগঠন কিন্তু দাদার রয়েছে, অনুব্রত মণ্ডলের রয়েছে। তো সেক্ষেত্রে বীরভূম কোনো জায়গায় সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে বা দলের ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে, দলের সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে, এটা বলার কোনো জায়গা নেই। কারণ আমরা সেক্ষেত্রে প্রত্যেকে যারা ম- হুম, আমরা হুম, বলো প্রত্যেকেই বলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা দলটা করেইছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। যখন আমরা তাদের সৈনিক, তো আমাদের সংগঠন কম হবে না, এটুকু বলতে পারি। সেটা বীরভূম হোক, সেটা অন্য জেলা হোক, সারা বাংলায় হোক। দেখো, ছাত্র সংগঠন নিয়ে যখন কথা হচ্ছে, আমরা দেখেছি যে 27শে আগস্ট যে ছাত্র সংগঠন, পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটা অভিযান করা হয়েছে। যদিও এই গ্রুপের উদয় হয়েছে হঠাৎ করে সামাজিক মাধ্যমে, এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলেছে। সেখান থেকে একটা প্রশ্ন যে এই যে যখন ছাত্র সংগঠন তোমরা করছো, মানে এখানে ছাত্ররাই এগিয়ে আসছে টিএমসিপির ক্ষেত্রে বা যে কোনো ছাত্র সংগঠনের ক্ষেত্রে, রাজ্যের যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক রয়েছে, তোমরা টিএমসিপি, শাসক দলের নানা অভিযোগ রয়েছে, মানে শাসক দলের বিরুদ্ধে যে এই সময়ে দুর্নীতি রয়েছে, দুর্নীতির পাশাপাশি বিভিন্ন জায়গায় যে চাকরি নেই, চাকরি ক্ষেত্রে চাকরি নেই, এমনও অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যুব সমাজের মুখোমুখি তোমাদের যে পড়তে হওয়া, মানে পড়ো তোমরা যে প্রশ্নগুলোর মুখে, নেগেটিভ কোন কোন প্রশ্নগুলোর মুখে তোমাদের পড়তে হয়? দেখো, বিরোধীদের কাজ হচ্ছে যারা সরকারে রয়েছে তাদের বিরুদ্ধাচরণ করা, এটা তাদের কাজ, এটাকে তোমাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা খুব ভালো করে জানি, শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষ সাক্ষী রয়েছে শিক্ষাক্ষেত্রে সব থেকে বড় দুর্নীতি নিট কেলেঙ্কারিতে। ঠিক আছে? তো তার জবাবটা কি এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন? তার জবাবটা কি এখনো বিজেপি দিয়েছে? আমার তো মনে হয় না দিয়েছে। তো কাকে প্রশ্ন করছে? কারা প্রশ্ন করছে? যারা নিজেরাই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা প্রশ্ন করছে। কিন্তু পাশাপাশি তো টেটেও দুর্নীতি রয়েছে, এসএসসি তে দুর্নীতি রয়েছে। দেখো, দুর্নীতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন। ওনারা যে মুখ না, খোলেননি, ওনারা চুপ করে আমার রয়েছে। প্রশ্ন রাজনৈতিক নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে যে ছাত্র সমাজ যখন এগিয়ে আসছে যে টিএমসিপি তে, তখন তাদেরকে তোমরা, মানে তোমরা কিভাবে তাদের অনুপ্রেরণা দিচ্ছ, মানে কোন কোন দিকগুলো তোমরা তুলে ধরছো? এবং সেক্ষেত্রে তোমাদেরকে এমনি কখনো বলা হয়েছে যে তোদের দলে তো এত দুর্নীতি রয়েছে, তোরা আবার ছাত্র সমাজ, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রশ্ন
মুখোমুখি কি হতে হচ্ছে নেগেটিভ কোনো দেখো, প্রশ্নে? এরকম এই ধরনের তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলোর হুম, মুখে অবশ্যই পড়তে হয়েছে। কেন পড়তে হবে না? একটা সরকার হুম, দলে রয়েছে, সেই সরকারের একটা সংগঠন, ছাত্র সংগঠন, সেই দলের একটা ছাত্র সংগঠন তাদেরকে হুম। প্রশ্নের সম্মুখীন হতে হবে না এটা তো নয়। প্রত্যেকেই হয়েছে। আমরাও হয়েছি, হতে হয়েছে। তা বলে যে সম্মুখীন মোকাবিলা হয়েছি কি করে বলে করো? যে মানে এই প্রশ্নগুলোর মোকাবিলা কি করে করো? মোকাবিলা কি কি উত্তর করে দাও করব এগুলো? না সেটা মোকাবিলা কি করে করব না সেটা বলো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য এত কিছু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের জন্য এত কিছু করেছে। আমরা কখনো ভেবেছিলাম কন্যাশ্রীর কথা? কোনোদিনও ভেবেছিলাম? কেউ কিন্তু আমরা ভাবিনি কন্যাশ্রীর কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, ১ম মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে যিনি কন্যাশ্রী নিয়ে এসেছেন মেয়েদের জন্য। তো সেক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কিংবা তৃণমূল কংগ্রেসের হয়ে বলবো নাটা কেন? আমি গর্ব করে বলতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। বেশ। বীরভূমের ক্ষেত্রে যে ভাগটা লক্ষ্য করা গিয়েছিল লোকসভা নির্বাচনের সময়, কাজল শেখ তিনি কথা বলছিলেন এবং মাঝখানে দেখা গেল কাজল শেখকে বসানো হলো। সভাধিপতি করা হয়েছে এটা ঠিকই। আচ্ছা, এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং কাজল শেখ সভাধিপতি বীরভূমের, এই দুজনের মধ্যে রেশিও ঠিক কিরকম রয়েছে, রাজনৈতিক রেশিও বীরভূমে? তুমি তো যেহেতু বীরভূমে। দেখুন, রাজনৈতিক রেশিও তো বলা মানে কি করে বলবো? আহ আমাদের একজনই অভিভাবক, হুম, একজনই অভিভাবিকা, যার নাম হুম, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আরেক হুম, অভিভাবক আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যখন রয়েছেন, আমার মনে হয় না যে এই যে রেশিও বা এরকম কিছু এগুলো ফ্যাক্টর করে। আর আ আমার জানা নেই কি রেশিও আছে কি নেই। কিন্তু হুম। যেভাবে তারা প্রত্যেকে আজকে বীরভূম জেলার যারা যাদেরকে আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, তারা খুব সুন্দর করে আমাদের পুরো বীরভূম জেলাটাকে ধরে রেখেছে, সংঘবদ্ধ করে রেখেছে। সংগঠনটা যেভাবে আমাদের মজবুত ছিল সেটাকেই কিন্তু মজবুত করে রেখেছে। নাহলে লোকসভা ভোটে এত ভালো একটা ফলাফল কখনোই হতো না। আপনারা নিজের চোখেই দেখেছেন। ঠিক। ঋতুপর্ণা, তুমি রাজনীতি যেমন করছো, পাশাপাশি তুমি পড়াশোনা কি করো? এটা অনেকে জানতে চায়। আমার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট ইংলিশ নিয়ে, মাস্টার্সও কমপ্লিট রবীন্দ্র ভারতী থেকে, বিএড কমপ্লিট। এখন দেখা যাক কি করতে পারি। লক্ষ্য কি? পড়াশো পড়াশোনা তো রয়েইছে। লক্ষ্য লক্ষ্য কি? অবশ্যই রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করা। এটা তো একটা লক্ষ্যই। তারপরেও শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাও একটা আমার লক্ষ্য। শিক্ষার মধ্যে বনগাঁর থাকাটা আমার যিনি আচ্ছা, বনগাঁর যিনি বিধায়ক, কনিষ্ঠতম বিধায়ক বলা চলে, মধুপর্ণা ঠাকুর, মমতা বলা ঠাকুরের মেয়ে, তিনি বলেছেন যে আমি রাজনীতি যেমন করব আমি ডক্টরেট করতে চাই। সেই রকম মানে পড়াশোনার দিক থেকে তোমার কোনো লক্ষ্য রয়েছে? মানে এটা তুমি একদম, হতে চাও একদম। বলে? অবশ্যই, অবশ্যই। যখন স্টুডেন্ট পলিটিক্স করছি তখন তো শিক্ষাটা তো আমাদের মধ্যে আ থাকবেই। আমাদের সঙ্গে যুক্ত তো থাকবেই। ছাত্র রাজনীতি মানেই তো শিক্ষা। তো শিক্ষা সেই জায়গাটা তো চাইবই যে প্রত্যেকে চাইবে। আমি কেন? প্রত্যেকে চাইবে যে শিক্ষা অর্জন করতে, পড়াশোনা করার জায়গাটা তো সবাই চাইবে। স্বাভাবিক। আহ, তুমি ছাত্র নেতা বলতে পারি, নেতা নেত্রী এভাবে ভাগ করা যায় না যদিও, আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমি ওই মানে নেতা নেত্রী এই ব্যাপারটা বাদ দিলাম, মানে টিএমসিপি কে বাদ দিলাম, একজন ছাত্রী হিসেবে, পাশাপাশি একজন মহিলা হিসেবে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই মুহূর্তে নিরাপত্তা যদি বলা হয় তাহলে ঠিক কিরকম, মানে কিভাবে দেখছো নিরাপত্তা কতটা রয়েছে তোমার কাছে একজন মহিলা হিসেবে? দেখো, একজন মহিলা হিসেবে নিজেকে নিরাপত্তা অবশ্যই আ আছে। নেই কেন বলব না। একটা কোনো ঘটনা হয়েছে যে ঘটনাটি সত্যিই একটা নারকীয় ঘটনা, যে ঘটনাটা শুনলে পরে পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আ আমি বলব না যে আমি নিরাপদ নই। যে যে ঘটনাটি ঘটেছে, যে বা যারা এটা ঘটেছে তাদের শাস্তি হোক এটা আমি চাই। আমি কেন? আমার দল চাই, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় চাই,
আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই। তারা যেন শাস্তি পায়, এটাই বলবো। ঋতুপর্ণা, তোমার কাছে আইকন কে? তুমি একবার অভিভাবক বলেছো, একবার অভিভাবিকা বলেছো, মানে দুজনের কথা বলেছো, একদম ইঙ্গিতপূর্ণ কিছু নেই, একদম সরাসরি অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিভাবিকা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? একদম। আইকন কে তোমার? মেন আইকন তুমি কাকে ভাবো? আমার মা। ডিপ্লোম্যাটিক উত্তর দিলে, ঠিক আছে। যেখান থেকে যাব আর কি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে এই সন্দীপ ঘোষই যখন অধ্যক্ষ পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, বিকেলের মধ্যে তাকে একটা প্রথম শ্রেণীর মেডিকেল কলেজে আবারও তাকে অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে। পাঠাচ্ছে কে? স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনের থেকে তাকে পাঠানো হচ্ছে। দুটো গরমিল রয়েছে এই মন্তব্যের মধ্যে, কিছু দেখতে পাও? না দেখো, আমার মনে হয় এই পুরো ব্যাপারটাই তো একটা আইনি প্রসেসে যাচ্ছে। যাই হচ্ছে সেটার প্রত্যেকটাই আইনি প্রসেসে যাচ্ছে, এবং আহ, উম, ঘটনাটি যখন ঘটেছে তার কিছুদিনের মধ্যেই, আই থিঙ্ক 4-5 দিনের মধ্যেই সেই ঘটনাটা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তো কোনো জায়গা নেই যে কাউকে লোকানোর, কাউকে আড়াল করে রাখার, এখানে তো কোনো ব্যাপার নেই। আজকে তাহলে একটা জায়গা থেকে পুরোপুরি সরিয়ে আরেকটা জায়গায় অধ্যক্ষ যে করা হলো, সেক্ষেত্রে তোমার কোনো বক্তব্য থাকবে না? বুঝতে পারছি না, একবার একবার মানে রিপিট হোক। একটা জায়গার যে মেডিকেল কলেজ থেকে, আরজিকর মেডিকেল কলেজ থেকে সরিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে আহ, অধ্যক্ষ করা হচ্ছে বিকেলের মধ্যে। পরে অবশ্য সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের যখন নির্দেশ আসে। সেই ক্ষেত্রে কি তোমার কোনো বক্তব্য থাকবে না? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না কেন, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেন। দেখো, আহ যখন এই ঘটনাটা যখন ঘটলো, তখন কিন্তু আমরা হুম, কিন্তু অন্য একজনের নাম আমাদের চোখের সামনে আসে, এবং আমরা হুম, তোমরাও দেখাও যে নামটা, হুম। তার তাকেই কিন্তু আমরা দেখতে পাই। তখনো পর্যন্ত কিন্তু এখনো এই যে পর্যন্ত সন্দীপ তাই, ঘোষ, মানে এখনো পর্যন্ত তাই সন্দীপ ঘোষ সেক্ষেত্রে মানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু তিনি অধ্যক্ষ সেটাই, ছিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, জিজ্ঞাসাবাদ চলছে তো। সেটাই, যে তারপরে তো তাকে তো সুপ্রিম কোর্টের অর্ডার মেনে তাকে তো সেখান থেকে তো বসিয়েও দেওয়া হলো। আজকে হুম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন, যদি দোষ করে থাকে তাতে তাদের শাস্তি দেওয়া হোক। যদি সন্দীপ ঘোষ যদি দোষ করে থাকেন, তাকেও পর্যন্ত শাস্তি দেওয়া হোক। এটা আমাদের দল বলছেন, নেত্রী বলছেন, আমাদের নেতা বলছেন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন কি? স্বাস্থ্যমন্ত্রী তো অবশ্যই আমাদের স্বাস্থ্য পুরোটাই তো আমাদের দিদি দেখেন, তো দিদি তো বলছেনই। আচ্ছা, আহ আরো যেটা জানতে চাইবো যে 27শে অগস্ট যখন ছাত্র সংগঠনের একটা নবান্ন অভিযান ছিল, অভিযানটা তুমি কিভাবে দেখলে, মানে কিরকম লাগলো তোমার, কি বুঝলে ওখান বিশ্বাস থেকে? করো, বিশ্বাস করো, এটা কোনো দিক থেকেও মনে হয়নি যে এটা একটা ছাত্র আন্দোলন বা ছাত্রদের একটা প্রতিবাদ। কারণ আচ্ছা, একটা ছাত্র আন্দোলন যদি এটা হতো, যদি এটা ছাত্র আন্দোলন হতো, তাহলে তার কি কি ধরন থাকতে হতো তোমার মতে? মানে তোমার কি মনে, মানে ছাত্র আন্দোলন হলে তোমার কিভাবে মনে করতে যে এটা ছাত্র আন্দোলন, কি কি হলে পরে মনে করতে? তাদের দেখো, দাবি কি থাকতো? আমি বলি, দাবি থাকতেই হুম, পারে। প্রত্যেকটা ছাত্র হুম, সংগঠনে তাদের নিজস্ব ব্যক্তিগত দাবি থাকতেই পারে। হুম, আমার একটা আমি তৃণমূল ছাত্র পরিষদ করি, আমার একটা ব্যক্তিগত দাবি থাকতে হুম, পারে। অন্য কোনো হুম, ছাত্র সংগঠন তার একটা ব্যক্তিগত দাবি থাকতেই পারে তাদের, কারণ এটা আমাদের বাংলা, গণতান্ত্রিক বাংলা। গণতন্ত্রের অধিকার কিন্তু আমার সরকার কিন্তু কেড়ে নেয়নি। হুম, যদি সরকার কেড়ে রাখতো তাহলে কিন্তু আজকে ছাত্র সংগঠন বা সাধারণ মানুষ বা যে কোনো শ্রেণীর মানুষেরা তারা কিন্তু নিজেদের দাবি রাখতে পারতো না, তারা কিন্তু আন্দোলন করতে পারতো না। ঠিক আছে, আর একটা কথা তুমি বললে যে প্রশ্নটা, যে ছাত্র আন্দোলন বলতে তুমি কি বোঝো। দেখো, হুম, ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ যারা আন্দোলন করে, যারা প্রতিবাদ করে, তারা পথে নেমে কখনো তাদের এক হাতে সংগঠনের পতাকা, আরেক হাতে লাঠি, আর এক হাতে লাঠি দিয়ে কখনো আন্দোলন হয় না। কখনো তাদেরকে দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙছে, কখনো দেখতে পাচ্ছি যে তারা পুলিশের উপর চড়াও হচ্ছে, সাধারণ মানুষের উপর চড়াও হচ্ছে। এমনকি আমরা দেখেছি আরজি করে যখন তারা কিছু ছাত্র যারা ডিওয়াইএফআই ফ্ল্যাগ নিয়ে
দেখতে পাচ্ছি আরজিকরের হোস্টেলের মধ্যে ঢুকে যাচ্ছে, গার্লস হোস্টেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এমনকি আমরা দেখলাম যে একজন মহিলা পুলিশ তার চোখে আঘাত করে রক্ত বার করে দিচ্ছে। একটা ছাত্র সমাজ, ছাত্র আন্দোলনে ছাত্রছাত্রীরা কখনো হাতে রক্ত মেখে থাকে না, তারা রক্ত মাখছে, তারা জাস্টিসের নাম করছে, কিন্তু জাস্টিসের নামে অন্যান্য মহিলাদের ওপর, অন্যান্য মানুষের ওপর ইনজাস্টিস করছে। এটা ছাত্র আন্দোলন হতে পারে না। তুমি 14ই অগস্টের মধ্যরাতের কথা বলছো, যখন আরজি করের ওপর এই হামলাটা করা হয়েছিল। যদিও বিরোধীদের একদম। বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই তারা এই কাজ করেছে, এটা বিরোধীরা বলছে। দেখো, বিরোধীরা তো এটা বলবে, বিরোধীরা তো অপপ্রচার করবে, এটা তো স্বাভাবিক। তারা নিজেরাই করবে যে কাজ, সেটাই উল্টে অন্যজনের ঘাড়ে চাপাবে। এটা তো করেই, তো তাদের কাজ। আমি আমি 27শে অগস্টে আসবো। ছাত্র সংগঠন, পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের যে নবান্ন অভিযান, এই পুরো ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? এটা ছাত্র সংগঠন বলা যায় না। আচ্ছা। ছাত্র সংগঠনে একজন, দেখুন, আমি এটা কাউকে এজ শেম করতে চাইছি না, ঠিক আছে, কিন্তু একটা ছাত্র আন্দোলনে একজন বয়স্ক, তিনি এসে বলছেন এবং অকথ্য ভাষায় খারাপ কথা বলছেন রিপোর্টারদের সামনে। একজন বলছে, হ্যাঁ, খারাপ কথা আমি বলছেন এটা মানা যায় আমি না, তবে ছাত্র আন্দোলনে যে কোনো বয়সের মানুষ আসতে পারে। এটা বিভিন্ন জায়গায়, যখন কলেজের যখন ছাত্র যে নির্বাচন হয়, সেক্ষেত্রে তো অনেক বয়সেরই মানুষজন আসতেই পারে। এবং এটা সামাজিক কিন্তু মাধ্যমে বলছে এটা যে তো যেহেতু ছাত্র কিন্তু আন্দোলন। এটা তো না না কিন্তু এটা তো ছাত্র আন্দোলন, ছাত্ররা আগে থাকবে। আজকে তুমি বলো না, আজকে কটা চ্যানেল, কটা মিডিয়া আসল যারা ছাত্রছাত্রী যে আন্দোলন করেছে বলছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নাকি আন্দোলন করছে, কটা ছাত্র তোমাদের সামনে এসে কথা বলেছে বলো তো? আমি তো দেখতে পেয়েছি নবান্ন, যখন 27শে আগস্টের যে নবান্ন অভিযান তারা করবে বলে তারা যে ইন্টারভিউ দিয়েছে, সেখানে তুমি দেখেছো কিভাবে একটা ছাত্র রিপোর্টারদের সঙ্গে কিভাবে একটা বাজে ব্যবহার করছে? এইরকম একটা ছাত্রদের ব্যবহার হতে পারে? তুমি বলো না, আমিও তো একজন এবং ছাত্রী। এবং আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মী। এটাও কি মেনে নেওয়া যায়? তাহলে মানে এটাও তো বোধহয় মেনে নেওয়া যায় না। একদমই না। ছাত্ররা কি ঋতুপর্ণা, নিয়ে এই লড়াই করবে? যে এই যে এতদিন পর্যন্ত, মানে 9ই অগস্টের পর একটা প্রতিবাদ চলছিল, বিচার চাই। এই প্রতিবাদ 14ই অগস্টের পর আমরা দেখেছি ঘটনাচক্রে, ঘটনাক্রম বদলে গিয়েছে। 27শে অগস্টের পর দেখা গিয়েছে আরো ভালোভাবে বদলে গিয়েছে। এখন বলছে তারা যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিচারটা কোথাও কি জল কামানে ধুয়ে গেল? কিসের বিচারের কথা বলছে, একটু খুলে বলো, বুঝতে পারলাম না, একটু মানে এই যে প্রশ্নটা একটু বিচার ভালো চাই, করে এই বলো। যে মহিলা চিকিৎসকের ধর্ষণ হওয়ার ঘটনা, খুনের ঘটনা, এটার বিচার চাই, এতদিন পর্যন্ত এই দাবি ছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছেন তারা, মানে যারা এই আন্দোলনে আসছেন, দেখো, ছাত্র সংগঠনে আন্দোলনে আসছেন। তোমার কি মনে হয় যে তাহলে কি এটা একটা স্বার্থ সিদ্ধির আন্দোলন, নাকি সত্যি এটা বিচার চাওয়ার আন্দোলন? দেখো, আমি আমার যতটুকু আমার নিজস্ব জ্ঞানে আমি যেটা দেখেছি, নিজের চোখে যেটা আমি দেখেছি, বিচার চাই। আমি যেটা দেখেছি যে সাধারণ মানুষ যারা, তারা পথে নেমেছিলেন, তারা উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর বলেছিলেন, বিচার চাই বলেছিলেন। কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখতে পেয়েছি যারা এই বাংলায় বিরোধী রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে, তাদের প্রথম দিন থেকেই কিন্তু একটাই কথা, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাদের কিন্তু এটা দাবি নয় যে যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি হোক, এটা কিন্তু তাদের দাবি নয়। আমরা প্রথম দিন থেকে দেখতে পেয়েছি তাদের একটাই সুর, ওইটাই সুর। হুম। সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, তাকে পদত্যাগ করতে হয়েছে, সেরকম ঘটনা ঘটবে নাকি বাংলাতে? একদমই না, একদমই না। বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র, ভারতবর্ষ একটা অন্য রাষ্ট্র, কখনোই নয়। মানে সেই জন্যই ঘটবে না বলছো? ঘটবে না, তার জন্য বলছি না, এটা হবে না।
এটা যে পরিপ্রেক্ষিতে সেই ছাত্র আন্দোলনটা ঘটেছে সেটা একটা অন্য একটা অন্য কারণ, একটা অন্য সময়। হুম। এটা একটা ছাত্র আন্দোলনের মানে যেটা বলছো যে পদত্যাগ চাই, এটা ছাত্র আন্দোলনে এই সময় কেন পদত্যাগ চাইবে? আমরা আমি বলছি না, যারা পশ্চিমবঙ্গের করতে ছাত্র বলছি সংগঠন না যারা এটা করছেন তারা বলছে। কেন? আমরা তো জাস্টিস চাইছি। কার জন্য চাইছি? তিলোত্তমার জন্য চাইছি। কার কাছে চাইছি? যার কাছে এই ধর্ষণের যে তদন্ত, তিলোত্তমার যে ঘটনার যে তদন্ত, সেই তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, হাতে চলে গিয়েছে, তার কাছে জাস্টিস চাইছি। কার কাছে জাস্টিস চাইছি? যে বা যারা আজকে দিল্লির মসনদে বসে রয়েছেন, সেই বাবুদের কাছ থেকে চাইছি আমরা। আজকে এবং এই মুহূর্তে বাংলা, দাঁড়িয়ে আজকে তুমি বলো না, হুম, আমরা দেখেছি কয়েক মাস আগে মণিপুর কিভাবে আগুন জ্বলেছে মণিপুরে। আমরা দেখেছি, ভারতবর্ষ সাক্ষী হয়েছে, সাক্ষী থেকেছে ভারতবর্ষ কিভাবে মণিপুরে উম মহিলাদেরকে নগ্ন করে তাদেরকে পথে হাঁটানো হলো। আমরা দেখেছি সেটা। আমি তোমাকে কিছুক্ষণের জন্য দল থেকে একটু সরিয়ে রাখছি। আমি তোমাকে পশ্চিমবঙ্গের একজন মহিলা হিসেবে রাখছি, একজন ছাত্রী হিসেবে রাখছি। পশ্চিমবঙ্গের এই ঘটনার পর তুমি ঠিক কি দাবি করছো? অবশ্যই দাবি করছি যে মেয়েটার সঙ্গে এটা ঘটেছে, সে শাস্তি পাক। সর্বোপরি আমিও তো একজন মেয়ে, আমিও তো একজন নারী, আমারও খারাপ লাগছে। যখন শুনি তখন আমারও কিন্তু গায়ে কাঁটাটা দেয়। আমিও চাই যে বা যারা এই ধর্ষণ কাণ্ডে যুক্ত রয়েছে তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তারা পাক। পাশাপাশি আরো একটা জিনিস জানতে চাইবো যে প্রথম যখন তুমি বক্তব্য রেখেছিলে তখন হচ্ছে 2023 সাল, হুম। সম্ভবত বোধহয় 30শে অগস্টের দিকে হবে, না মার্চের দিকে, 30শে মার্চ। 30শে মার্চ। 30শে মার্চ, হ্যাঁ। আর এরপরে তুমি বক্তব্য রাখলে 28শে অগস্টে। এবং এই দুটো যে বক্তব্য রাখার মধ্যে, যখন তুমি বক্তব্য মানে জন্য ওঠো আর কি, কি চলে মনের ভেতর? দেখছিলাম একটা বেশ একটা তেজ এটা দেখো, 28-এর মঞ্চ, 28-এর মঞ্চে বক্তব্য রাখা এটা কিন্তু বিরাট ব্যাপার। 28-এর মঞ্চ মানে কিন্তু একটা আবেগের মঞ্চ, একটা ইতিহাসের মঞ্চ। 1998 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদ তৈরি করেন। সেই যে লড়াই, সেই লড়াইয়ের মঞ্চ। সেই মঞ্চে বক্তব্য রাখা এটা আমার পরম পাওয়া রাজনীতির জীবনে। একটা বীরভূমের ছোট্ট মফস্বল শহর থেকে উঠে এসেছি। সেই জায়গা থেকে উঠে এসে 28-এর মঞ্চে বক্তব্য রাখতে পেরেছি। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। আমি আমার রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের মাননীয় তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে কৃতজ্ঞ যে সে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে বক্তব্য রাখার। একদমই তাই। এমএলএ হতে চাও না বা এমপি? দেখো, রাজনীতি করতে এসেছি, একটা তো কিছু অ্যাম্বিশন থাকবে, এটা থাকাটা স্বাভাবিক। তোমার আছে কি, কিন্তু তোমার এই তোমার কি আছে, তুমি কি হতে চাও? অবশ্যই না, দেখো অ্যাম্বিশন কি সেটা তো আমার মনে হয় না সবাইকে বলাটা উচিত। আচ্ছা সেটা নিজের আচ্ছা মধ্যে আচ্ছা। রেখে দেওয়াটাই উচিত। অ্যাম্বিশন বেশ। সবারই থাকে, হুম, অ্যাম্বিশন প্রত্যেকের থাকে। বেশ। সময় হলে হবে। এখন ছাত্র রাজনীতি করার সময়, ছাত্র রাজনীতি এখন করবো। রাজনীতি কি সেটা শিখবো, ছাত্র রাজনীতি কি সেটা এখন শিখবো। রাজনীতিতে ক্ষেত্রে তোমায় কি কি চড়াই উতরাই এই মুহূর্তে মানে পেরোতে হচ্ছে, কোন কোন চড়াই উতরাই গুলি কি কি দেখো, দেখতে চড়াই হচ্ছে? উতরাই বলতে রাজনীতি করতে এসেছি একজন, সব থেকে বড় কথা একজন মেয়ে তো, বিশ্বাস করো, বিরোধীরা যখন, বিরোধী রাজনৈতিক দলের ছেলেমেয়েরা যখন উম এক অনেক খারাপ কথাবার্তা যখন বলে,
খারাপ আর লাগে না। প্রথম প্রথম যখন বলতো তখন খারাপ লাগতো, ভাবতাম কেন বলছে, কি বলছে। এখন ব্যাপারগুলো সয়ে গিয়েছে। যখন দেখি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা, তাকে বিরোধীরা এত কথা বাজে বাজে কথা বলছেন, এত নোংরা ভাষায় তাকে কথা বলছেন, তারপরেও তিনি তার লক্ষ্যে স্থির থেকেছেন, সেটাই আমার কাছে ইন্সপায়ারিং। সেটাকে দেখেই আমি এগিয়ে যেতে চাই। বিজেপি করলে না কেন ঋতুপর্ণা? বিজেপি করতে পারতে তো। আমার মনে হয় বিজেপি কেন করলাম না, তৃণমূল ছাত্র পরিষদ, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের কথা বলে। এই যে তিনটের কথা বিজেপি কেন, অন্য কোনো দল মনে হয় না বলে, তার জন্য করেছি। আমি আমার শেষ প্রশ্ন রাখবো যে তৃণমূল কংগ্রেসে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসে আমার নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের বাংলার মুখ্যমন্ত্রী, যে দলের সুপ্রিমো একজন মহিলা হয়, সেই দলটা কেন করব না যখন আমি একজন মহিলা। আমার শেষ প্রশ্ন থাকবে, ইন্টারভিউটা শেষ করব, কিন্তু তোমার এই উত্তরটা থেকে যাবে। সেটা হচ্ছে যে একজন মহিলা হিসেবে রাজনীতিটা একদম সরিয়ে রেখে এই ঘটনাকে কেন্দ্র করে, যেহেতু এইবারে এই ঘটনায় এখন সবার নজর রয়েছে, এই ঘটনাকে সামনে রাখতেই হচ্ছে, আরজি করের এই একেবারে মর্মান্তিক ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে তোমার দাবিগুলো আরো একবার যদি বলে যাও আমাদের। আমার দাবি একটাই, সিবিআই এর হাতে এই ঘটনার তদন্ত তুলে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সিবিআই কেন অ্যারেস্ট করছে না? যে বা যারা এই ঘটনাটির সঙ্গে যুক্ত রয়েছে, এই ধর্ষণ কাণ্ডে যুক্ত রয়েছে, তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হোক। বেশ, অনেক ধন্যবাদ ঋতুপর্ণা তোমাকে। তুমি তোমার সঙ্গে প্রথম একবার ইন্টারভিউ নিয়েছিলাম, আর এবার আমার চ্যানেলে এটা প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার আর একবার ইন্টারভিউ এর সুযোগ তোমার সাথে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো, সামনের দিন আরো সুন্দরভাবে এগিয়ে যাও তুমি, আর এরকমই ক্ষুরধার বক্তব্য চলতে থাকুক। ধন্যবাদ। একদম, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য কোনো দিন।